আসসালামু আলাইকুম, চলে এলাম নতুন ক্লাসে। ওয়েলকাম অল অফ ইউ টু মাই ক্লাস। আজ আমরা পদার্থের গঠনের চতুর্থ পার্ট করব, অর্থাৎ লাস্ট। পদার্থের গঠনের আমি যে 4টি ক্লাস নিয়েছি, এই আজ সহজে 4টি ক্লাস নিব। এই 4টি ক্লাস করলে যে কেউ পদার্থের গঠনে আমাদের ইলেকট্রন বিন্যাস, আমাদের পদার্থ কিভাবে গঠিত হয়, পদার্থের সমস্ত কিছু, অর্থাৎ এই অধ্যায়ে যা যা আছে সবকিছু আমার মনে হয় তারা আয়ত্তে চলে আসবে। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানালে আমি আরেকটা ক্লাস নিয়ে নিব সেই সব সমস্যার ব্যাপারে। ওকে, লেটস গেট স্টার্টেড। আজ আমরা করব আইসোটোপ সম্পর্কে। আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে এমন একটা আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এরকম তিনটা নাম আছে। আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এই তিনটা নামই আমরা পরবর্তীতে আরো জায়গায় পাবো। আমি এই চ্যাপ্টারেই প্রথমে বুঝিয়ে দিই যে আইসোটোপ কোনটা হচ্ছে। আইসোটোপ, আইসোটোপ। তারপর এটা হচ্ছে আইসোটোন, আইসোটোন। তারপর এটা হচ্ছে আইসোবার, আইসোবার। একটু খেয়াল করবা, আইসোটোপ শেষে আছে প, আইসোটোন শেষে আছে ন, আইসোবার শেষে আছে বয়শূন্য র। তাহলে আইসোটোপ মানে হচ্ছে প দিয়ে হয় প্রোটন, তার মানে প্রোটন সংখ্যা সমান, প্রোটন সমান। আইসোটোন মনে রাখো কিভাবে, টোনের শেষে ন আছে, তাহলে বলবো নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সমান। আর আইসোবার শেষে বয়শূন্য র আছে, তাকে বলবো ভর সংখ্যা সমান, ভর সংখ্যা সমান। তাহলে এইভাবে আমরা মনে রাখবো। আইসোটোপ মানে হচ্ছে যে পরমাণুগুলোর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা বলবো আইসোটোপ। যে পরমাণুগুলোর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা বলবো একে অপরের আইসোটোপ। তাহলে এরকম আইসোটোপ আমাদের প্রকৃতিতেও অনেক আছে, আবার কৃত্রিমভাবেও অনেক তৈরি করা হয়েছে। যেমন হাইড্রোজেনের 7টা আইসোটোপ আছে, হাইড্রোজেনের 7টা আইসোটোপ আছে। হাইড্রোজেন 1, হাইড্রোজেন 2, হাইড্রোজেন 3। অর্থাৎ প্রোটন সংখ্যা লিখছি না কেন, প্রোটন সংখ্যা তো আমরা বলেছি যে যাদের প্রোটন সংখ্যা 1, তার মানে হাইড্রোজেনের আইসোটোপ মানে এদের সবার প্রোটন সংখ্যা 1। এরকম করে হাইড্রোজেন 7 পর্যন্ত আছে, এই 7 পর্যন্ত, অর্থাৎ প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, এদের সবার ভর সংখ্যা ভিন্ন দেখা যাচ্ছে। ভর সংখ্যা ভিন্ন মানে কি? নিউট্রন সংখ্যা ভিন্ন, তাই না? ভর সংখ্যা ভিন্ন মানে হচ্ছে নিউট্রন সংখ্যা ভিন্ন, এটা আমরা আগের ক্লাসে পড়েছি। তাহলে হাইড্রোজেনের এরকম 7টা আইসোটোপ আছে, তার মধ্যে 3টা আইসোটোপ আমাদের প্রকৃতিতে পাওয়া যায়, বাকিগুলো কৃত্রিমভাবে রসায়নাগারে তৈরি করা হয়েছে। তাহলে যে হাইড্রোজেনের যে 3টি আইসোটোপ পরীক্ষাগারে পাওয়া যায় তাদের নাম হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। প্রোটিয়াম হচ্ছে 1, 1, ডিউটেরিয়াম হচ্ছে 1, 2 এবং ট্রিটিয়াম হচ্ছে 1, 3। অর্থাৎ প্রোটিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা ভর সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ এর প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা 1। তাহলে এদের নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা 1 এর থেকে যদি 1 বাদ দিই 0, তাহলে এখানে নিউট্রন সংখ্যা, প্রোটিয়ামের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা 0, ডিউটেরিয়ামের ক্ষেত্রে 2 থেকে 1 বাদ দিলে থাকে 1, তার মানে এখানে নিউট্রন সংখ্যা 1। আর ট্রিটিয়ামের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত? 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে ট্রিটিয়ামের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা 2। অর্থাৎ এই ক্ষেত্রে প্রত্যেকের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, অর্থাৎ নিউট্রন সংখ্যা ভিন্ন। তাহলে এদেরকে আমরা বলবো প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এটাকে বলবো হাইড্রোজেনের 3টি আইসোটোপ। আমাদের এই এসএসসি তে এই পর্যন্তই আছে। এইচএসসি তে গেলে আমরা অন্যান্য আইসোটোন, আইসোবার সম্পর্কে জানতে পারবো। তাহলে দেখো, পারমাণবিক ভর, আমরা এখন কিছু ইম্পর্টেন্ট জিনিস পড়বো, সেটা হচ্ছে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করতে হয়। তোমরা বইতে দেখো, তোমাদের এই পেজ নাম্বার কত জানো? পেজ নাম্বার, আচ্ছা, পেজ নাম্বার 51 তে আছে আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভরটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের এক একটা পরমাণুর ভর, পরমাণু তো খুবই ক্ষুদ্র, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, যা খালি চোখে দেখাই যায় না। এই এক একটা পরমাণুর ভর এতই নগণ্য যে এটা নিয়ে হিসাব নিকাশ করা, কোনো কিছু হিসাব করা খুব কষ্টকর হয়ে যায়। এই জন্য এই পরমাণুর ভরটাকে একটা কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে সেক্ষেত্রে একটা পূর্ণ সংখ্যা বেরোয়
এই পূর্ণ সংখ্যা বেরোনোর পরে ওইটাকেই আমরা বলি হচ্ছে ওই মৌলের বা ওই পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর। অর্থাৎ কোনো পরমাণুর ভরকে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ দিয়ে যদি ভাগ করা হয় তাহলে যে ভরটা বেরোয় সেটাকে বলা হয় হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। যেমন ধরো ক্লোরিনের একটি পরমাণুর ভর যেমন দেওয়া আছে দেখো। আচ্ছা, আরেকটা জিনিস জানবো, সেটা কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের ভরটা হচ্ছে 1.66 × 10⁻⁻24 গ্রাম। 1.66 × 10⁻⁻24 গ্রাম, এটা কনস্ট্যান্ট। কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশ। তাহলে এইটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা বের করে ফেলবো যে আমাদের একটা পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভরটা কত। যেমন ধরো এখানে আমাদের বইতে দেওয়া আছে অ্যালুমিনিয়াম পরমাণুর ভর, অ্যালুমিনিয়াম পরমাণুর ভর দেওয়া আছে 4.482 × 10⁻⁻23 গ্রাম। তাহলে অ্যালুমিনিয়ামের ভর 4.482 × 10⁻⁻24 গ্রাম, 23 গ্রাম দেওয়া আছে। এখন যদি বলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর বের করো, তাহলে আমরা কি করব? অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কি করব? এইটাকে 1.66 × 10⁻⁻24 গ্রাম দিয়ে ভাগ করব। আমরা বলেছি আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে কোনো পরমাণুর ভরকে সেই 1.66 × 10⁻⁻24 দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে। তাহলে এখানে ভাগ করে দেখো কত হয়? 27। গ্রামে গ্রামে কাটা গেল, তার মানে শুধু 27, এখানে কোনো একক থাকবে না। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরে কোনো একক থাকবে না। তাহলে 27 অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর। এখন দেখো আমাদের এখানে ব্যাপারটা এরকম একটা টাইটেল আছে, আইসোটোপের শতকরা হার থেকে মৌলের ভর আপেক্ষিক ভর নির্ণয় করো। আইসোটোপ আমরা বলেছি যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান তাদেরকে একটা ক্যারেক্টার আইসোটোপ বলা হয়। আইসোটোপের শতকরা হার থেকে, অর্থাৎ কত পার্সেন্ট শতকরা পাওয়া যাচ্ছে, কোন আইসোটোপটা শতকরা কত পার্সেন্ট আছে সেটার থেকে আমরা মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক আপেক্ষিক ভরটা নির্ণয় করতে পারি। সেটার নিয়মটা কি? আমাদের প্রশ্ন যদি এরকম আসে যে এটা এরকম একটা প্রশ্ন যদি আসে, যেমন দেখো আমাদের এরকম একটা প্রশ্ন আছে যে প্রকৃতিতে ক্লোরিনের দুইটি আইসোটোপ আছে, একটা আইসোটোপ হচ্ছে 35 ক্লোরিন আর একটা হচ্ছে 37 ক্লোরিন। 35 ক্লোরিন এবং 37 ক্লোরিনে 35 ক্লোরিনের প্রকৃতিতে আমরা পাই হচ্ছে 75% আছে আর 37 ক্লোরিন আমাদের আছে 25%। এখন আমাকে বের করতে বলছে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এটা বের করার নিয়মটা হচ্ছে কি, যে যখন গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করব তখন আমরা কি করব, আমাদের সূত্রটা হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর, গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান হচ্ছে আমাদের যে আইসোটোপটা ধরবো সেই আইসোটোপের ভর ইনটু সেই আইসোটোপের শতকরা পরিমাণ। তাহলে আমাদের বলেছে যে 35 ক্লোরিন, যেটা 35 ক্লোরিন আছে 75%, তাহলে আমরা লিখব 35 গুণন 75। এটার সাথে যোগ করব হচ্ছে আমাদের আরেকটা যে আইসোটোপ আছে 37 ক্লোরিন, অর্থাৎ ক্লোরিনের ভর হচ্ছে এখানে 37 এবং তার পার্সেন্টেজ হচ্ছে 25। তাহলে 37 ক্লোরিন তার সাথে ভাগ করব হচ্ছে 25, গুণ করব হচ্ছে 25%, অর্থাৎ তার শতকরা পরিমাণ। অর্থাৎ একটা আইসোটোপের ভর এবং তার শতকরা পরিমাণ যোগ অন্য আইসোটোপের ভর ইনটু তার শতকরা পরিমাণ, ভাগ দেব হচ্ছে 100 দিয়ে, ভাগ দিব 100 দিয়ে। তাতে আমাদের আসে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর। তোমরা এটা গুণ ভাগ করে দেখো 35.5 আসে। ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর আসে 35.5। তোমরা পর্যায় সারণীতে ক্লোরিনের উপরে দেখবা ওদের ভর, ক্লোরিনের ভর লেখা আছে 35.5। তাহলে এটা কোথা থেকে আসে? এইভাবে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারি। যে কোনো মৌলের ক্ষেত্রেই আমরা এইভাবে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারি। এখন দেখো আমাদের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে যে যদি আমাকে পরমাণুর ভরটা দেওয়া থাকে, আইসোটোপ গুলো দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে যদি আমাকে বলে শতকরা পরিমাণটা বের করো, তাহলে আমি শতকরা পরিমাণটা কিভাবে বের করব? ঠিক একইভাবে আমি শতকরা পরিমাণটা বের করব এই সূত্রের মাধ্যমে। অর্থাৎ আমি এখানে শতকরা পরিমাণটা জানি না, তাহলে আমি শতকরা পরিমাণটা ধরে নিব একটা x, একটা 100 - x, তাই না? একটা যতটুকু থাকবে আর একটা হলো 100 থেকে ততটুকু বিয়োগ হবে। এইভাবে পার্সেন্টেজটা ধরে আমি অঙ্কটা করে ফেলবো। ঠিক আছে? আমাদের বইতে এখানে একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা তোমরা বাসায় করে ফেলবা।
দেখো আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর কিভাবে বের করব। আপেক্ষিক আণবিক ভরের বিষয়টা হচ্ছে কি, যে যদি আপেক্ষিক পারমাণবিক ভর বের করার নিয়মটা আমরা শিখে গেলাম, এবার আমরা আপেক্ষিক আণবিক ভর বের করব। আপেক্ষিক আণবিক ভর হচ্ছে কি, যে কোনো যৌগের ভেতরে যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলোকে তার সংখ্যা দিয়ে গুণ করে তারপরে যোগ করলেই আপেক্ষিক আণবিক ভর বেরিয়ে যায়। একটা উদাহরণ দিই তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো সালফিউরিক অ্যাসিড, এখানে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। তাহলে হাইড্রোজেন আছে দুইটা, আর হাইড্রোজেনের ভর কত? হাইড্রোজেনের ভর হচ্ছে 1। আমরা পর্যায় সারণী থেকে আমরা জানি যে পর্যায় সারণীতে তোমরা যখন দেখবা তখন দেখতে পাবা যে হাইড্রোজেনের উপরে ভর দেওয়া আছে 1। তাহলে হাইড্রোজেনের ভর 1 আর হাইড্রোজেনের সংখ্যা আছে 2। তাহলে আমরা লিখব 1 গুণন 2 সমান সমান 2। এটা কি হাইড্রোজেনের ভর। হাইড্রোজেনের ভর সমান সমান, এবার সালফার, সালফার, সালফারের ভর কত? সমান সমান, সালফার আছে কয়টা? সালফার আছে একটা। সালফার যদি একটা থাকে সালফারের ভর হচ্ছে 32। তাহলে সালফার হচ্ছে 32। তারপরে কি আছে? অক্সিজেন, অক্সিজেন আছে 4টা। তাহলে অক্সিজেনের ভর হবে, অক্সিজেন 4টা, আমরা জানি অক্সিজেন হচ্ছে 16, অক্সিজেনের ভর 16। তাহলে কি হবে? 16 গুণন 4 সমান সমান 4 16 64। তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হবে, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হবে, আণবিক ভর হবে ভর সমান সমান, তাহলে এই দুইটা যোগ 32 যোগ 64, তাহলে কত হয়? যোগ করো 98। তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর আমরা এভাবে বের করলাম। তাহলে এইভাবে আমরা যে কোনো যৌগের আণবিক ভর বের করতে পারি। যেমন ধরো যদি পানি হয়, তাহলে যদি বলে পানির আণবিক ভর বের করো, তাহলে আমরা কি করব? দুইটা হাইড্রোজেন, তার মানে 2 গুণ 1 2 যোগ অক্সিজেন কত? 16। এখানে অক্সিজেনের অণুর সংখ্যা, পরমাণু সংখ্যা কত? অক্সিজেনের পরমাণু সংখ্যা একটা, তার মানে 16 সমান সমান 2 যোগ 16 সমান সমান 18। তাহলে আমরা লিখতে পারি কি? পানির আণবিক ভর 18। যদি এরকম থাকে কার্বন ডাই অক্সাইড, তাহলে আমরা কি করব? কার্বনে কত? কার্বন হচ্ছে, আমরা জানি কি কার্বন হচ্ছে 12। তাহলে কার্বন হচ্ছে 12, একটা পরমাণুর সংখ্যা কয়টা আছে? একটা, যোগ অক্সিজেন কত? 16, 16 দুগুণে 32, দুইটা পরমাণু আছে তার মানে 32। তাহলে 32 আর 10 42, 42 আর 2 হচ্ছে 44। তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44। তাহলে এইভাবে কি আমরা যে কোনো যৌগের আণবিক ভর বের করতে পারবো? তাহলে আণবিক ভর হচ্ছে কোনো যৌগে কোনো পরমাণুর যতগুলো সংখ্যা থাকে সেই সংখ্যার সাথে তার ভরকে গুণ করে যোগ করলেই আমরা পেয়ে যাব আপেক্ষিক আণবিক ভর। তাহলে আমাদের এই পর্যন্ত, আমাদের এই অধ্যায়ে আর আমাদের তেমন কিছু মানে বোঝানোর মতো কিছু নাই, বাকি আর আছে তেজস্ক্রিয় আইসোটোপ, তেজস্ক্রিয়তা, মৌলের তেজস্ক্রিয়তা, এই সব ব্যাপারগুলো আছে, এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবা, এটা জাস্ট পড়ার ব্যাপার আর কিছুই না। তাহলে আমার মনে হয় এই পুরো অধ্যায়টাকে আমি যথেষ্ট ভালোভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং তোমাদের মনে হয় না কোনো সমস্যা থাকবে। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি সেটা নিয়ে আবার নতুন করে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। এবং সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তী নতুন নতুন ক্লাসগুলো তোমাদের সহজেই তোমরা পাও। খুদা হাফেজ, দেখা হবে আগামী ক্লাসে।